আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মন্ত্রিমণ্ডলের বিস্তার হবে, ক্যাবিনেট এক্সটেন্ড হবে, সেটা আমরা শুনছি বটেই, এবং নরেন্দ্র মোদীর মন্ত্রিমণ্ডলের বিস্তার হবে সেই নিয়ে বহু চর্চা চলছে। বিভিন্ন মানুষের নাম উঠে আসছে, তাতে নির্মলা সীতারামন, তাতে ধর্মেন্দ্র প্রধান, তাতে হরদীপ পুরী, অবশ্যই বিভিন্ন মানুষের নাম উঠছে, এমনকি নীতিন গাডকারিরও কিন্তু নাম উঠছে। আপনাদের সেই নিয়ে আলাদা ভিডিও আমরা করে দেখাবো, কিন্তু অবশ্যই এই মুহূর্তে চর্চাটা অন্য জায়গায়, যে এদের নাম তো উঠছে বটেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্যারালাল চর্চাও চলছে। সেটা কি? সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী তার উত্তরসূরি সেটাকে নিজেই ঠিক করে যেতে চাইছেন, অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে একদম অমিত শাহ, তাকে কি নরেন্দ্র মোদী বসাতে চাইছেন। এবং সঠিকভাবেই এই চর্চাটা উঠছে, তার কারণ নরেন্দ্র মোদী আদপেই চাইছেন তার 35-40 বছরের যে একদম ছায়া সঙ্গী অমিত শাহ, তাকে এবার কোথাও গিয়ে দায়িত্ব সঁপে দিতে, এবং আপাতত ভাবে ডেপুটি প্রাইম মিনিস্টার পদে অমিত শাহ বসতে পারেন, তেমন একটা চর্চা উঠে আসছে। তো সেই ডেপুটি প্রাইম মিনিস্টার পদে যদি অমিত শাহ বসেন, তাহলে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু বিজেপির বিষয় হতে পারে, বা সরকারের সমস্ত কন্ট্রোলটা কিন্তু গুজরাট লবির হাতে চলে যাবে। এবং যেটা অনেকে চাইছেন, যেটা অনেকে বলতে যা খবর, অবশ্যই আদানি এবং আম্বানি একদম নরেন্দ্র মোদীর দুই ছায়া সঙ্গীর মতন থাকা ব্যবসায়ী, যারা আমাদের ভারতবর্ষের ইকোনমিটাকে অত্যন্ত একটা গুরু জায়গা থেকে কন্ট্রোল করেন, সেই আদানি এবং আম্বানি চাইছেন যে অমিত শাহ, তাদের দুজনেরই ক্লোজ, তিনি এই মুহূর্তে ডেপুটি প্রাইম মিনিস্টার হন। কিন্তু এই জায়গাটাতে অনেকেই চাইছেন না। কারা চাইছে না? যা খবর উঠে আসছে, আরএসএস এর যে ইন্টারনাল বৈঠক হয়েছে, সেখানে কিন্তু অনেকেই এই বিষয়টাতে বেশ খানিকটা নাকশিট করছেন, এবং অবশ্যই অনেকেই বলছেন যে এটা যদি হয়ে যায় তাহলে ক্ষমতার একটা কেন্দ্রীকরণ হয়ে যাবে। এবং যে জায়গাটা উঠে আসছে যে 2029 সালে কি তাহলে অমিত শাহ পরবর্তীতে ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে একদম প্রাইম মিনিস্টার পদের জন্য পরবর্তীতে মনোনীত একদম সদস্য হবেন, এবং তাকে কি উদ্দেশ্য করে এই মুহূর্তে তাই জন্যই বসাতে চাইছেন নরেন্দ্র মোদী। সেটা যদি হয় তাহলে যোগী আদিত্যনাথ, নীতিন গাডকারি, রাজনাথ সিং, এদের কি হবে? কিংবা দেবেন্দ্র ফডনবিস, যার নামটা একদম আরএসএস এর পক্ষ থেকে পার্লামেন্টারি বোর্ডে রাখার জন্য একদম সুপারিশ করা হয়েছে, তারই বা কি হবে? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। সেই নিয়ে আজকে একটা বিস্তারিত ভিডিও আমরা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন শেষ অবধি। কিন্তু অবশ্যই যারা দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। আসছি আলোচনায়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে, যে অমিত শাহ, তাকে মন্ত্রিমণ্ডলের যে বিস্তার হবে, সেখানে নরেন্দ্র মোদী চাইছেন যে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে তার পরবর্তী সিটে একদম যাতে তাকে বসিয়ে দেওয়া যায়। আর অনেকগুলো আঙ্গিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, তিনি চাইছেন যে 2029 সালে হয়তো এরকম দেখা যেতে পারে নরেন্দ্র মোদী তিনি ভোটে লড়াই করলেন, তিনি মুখ হিসেবে থাকলেন, কিন্তু তার পরবর্তীতে তিনি যদি ভোটে জিততে পারে বিজেপি, অবশ্যই সেটাও ধরে নিতেই হবে, যদি জিততে পারে, যদি সরকার তৈরি করতে পারে, তাহলে তিনি মাঝপথে ছেড়ে দিলেন। কারণ এই মুহূর্তে নরেন্দ্র মোদী 2029-এ যখন তিনি যাবেন, তখন তার 79 বছর বয়স হবে, এবং সেই জায়গাটার জন্যই একটা প্রেক্ষাপট তিনি তৈরি করে রাখতে চাইছেন, একটা স্টেজ তৈরি করে রাখতে চাইছেন। সেই জায়গাটা অনেকেই কিন্তু চাইছেন না। যা খবর সূত্র মারফত, যে এই মুহূর্তে আরএসএস এর একটা ইন্টারনাল মিটিং হয়েছিল অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হবেন সেই বিষয়টা নিয়ে, কিন্তু সেই ইন্টারনাল মিটিং এ মোহন ভাগবত, অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি কোথাও গিয়ে বলছেন যে এই যে সামগ্রিকভাবে একটা কালেকটিভ নেতৃত্ব দরকার, বিজেপি চালাতে গেলে একটা কালেকটিভ নেতৃত্ব দরকার, সরকার চালাতে গেলেও ঠিক একটা কালেকটিভ নেতৃত্ব দরকার। কিন্তু গুজরাট লবির হাতে সম্পূর্ণটা কুক্ষিগত হয়ে যাক, সেটা কারা চাইছে? সেটা চাইছে কিন্তু আদানি এবং মুকেশ আম্বানি, তাদের মতন ব্যবসায়ীরা। এবং আপনারা তো জানেন যে নরেন্দ্র মোদী যখন কাউকে ভালোবাসেন, তখন একদম ছাপ্পার ফারকে দেতা হ্যাঁ, সেই রকম একটা অ্যাটিটিউড নিয়েই ভালোবাসেন। এবং তার একটা জলজ্যান্ত উদাহরণ আমরা দিতেই পারি, যে 2014 সালে এই গৌতম আদানি, তার যে ব্যাংক ব্যালেন্স কিংবা তার যে নেটওয়ার্থ ছিল, সেটা ছিল 50,000 কোটি টাকার ব্যবসা, কিন্তু 2026 সালে এই মুহূর্তে তার যে সম্পূর্ণ নেটওয়ার্থ গৌতম আদানি, সেটা 20 লক্ষ কোটি টাকা। 50,000 কোটি টাকা থেকে 12 বছরের মধ্যে একই ব্যক্তির সম্পূর্ণ ব্যবসার নেটওয়ার্ক বেড়ে হয়েছে 20 লক্ষ
কোটি টাকা, যেটা 1 লক্ষ কোটি টাকাও ছিল না, 50,000 কোটি টাকা ছিল, সেটা 19.5 লক্ষ কোটি টাকা বেড়ে গিয়েছে মাত্র 12টা বছরে। এই ধরনের যে একটা এফেক্ট, এই ধরনের যে একটা ভালোবাসার এফেক্ট, সেটা কিন্তু এই মুহূর্তে অমিত শাহের উপর পড়তে চলেছে, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। কিন্তু অবশ্যই সেটা কিন্তু আরএসএস লবির যারা মানুষজন, যারা আরএসএস এর একদম ঘোরতর সঙ্গী, তাদের পক্ষে খুব একটা মেনে নেওয়াটা সহজ নয়। তার কারণ তাহলে পরবর্তীতে যোগী আদিত্যনাথ কিংবা একদম সরাসরি দেবেন্দ্র ফডনবিস, এদের কি হবে, এদের পরবর্তী জায়গাটা কি থাকবে, এই বিষয়টাও তো উঠে আসছে। তার কারণ সম্পূর্ণটা গুজরাট লবি কন্ট্রোল করবে, এখনো গুজরাট লবি করে, কিন্তু তাতেও কিন্তু বেশ খানিকটা বিজেপি এবং আরএসএস তাদের মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়। বিভিন্ন সময় বিভিন্ন ইনপুটস আরএসএস এর পক্ষ থেকে আসে, তেমন আমরা শুনতে পাই। যেমন এই দেবেন্দ্র ফডনবিস পার্লামেন্টারি বোর্ডে বসানোর জন্য একটা চেষ্টা চলছে, আরএসএস এর পক্ষ থেকে সুপারিশ এসেছে, সেটা নিয়ে যেমন চর্চা হচ্ছে। তো সেই বিষয়গুলো কিন্তু একটা আছে, এখনো পর্যন্ত আরএসএস এর একটা কন্ট্রোল রয়েছে বিজেপির সরকার চালানোর ক্ষেত্রে, বিজেপির সংগঠন চালানোর ক্ষেত্রে মূলত। কিন্তু সেটা পরবর্তীতে কি আর থাকবে যদি অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যান? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে একটা চর্চা চলছে, এবং অবশ্যই অনেকেই কিন্তু চাইছেন না যে ডেপুটি প্রাইম মিনিস্টার পদটা থাক। কারণটা হচ্ছে যে ডেপুটি প্রাইম মিনিস্টার এক সময় একইভাবে একদম লালকৃষ্ণ আদবানিকে করা হয়েছিল, এবং সেটা করেছিলেন প্রাইম মিনিস্টার থাকাকালীন অটল বিহারী বাজপেয়ী। তিনি নিজেই চেয়েছিলেন যে তার পরবর্তীতে যাতে এই বিজেপির সরকার থাকুক, এবং সেটা একদম লালকৃষ্ণ আদবানি কন্ট্রোল করুক। লালকৃষ্ণ আদবানি একদম অমিত শাহের জায়গাতেই ছিলেন, তিনি একদম বকলমে সম্পূর্ণ যে সংগঠনটা সেটা চালাতেন। কিন্তু সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের জায়গাটা কিন্তু পরবর্তীতে আর সঠিকভাবে সরকার চালানোর ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি যে পরবর্তীতে একটা ইমপ্লিমেন্টেড হয়েছিল। কারণ একটাই কারণ ছিল যে লালকৃষ্ণ আদবানি ফেস হয়ে উঠতে পারেননি। অটল বিহারী বাজপেয়ীর যে ফেসটা ছিল, একদম প্রধানমন্ত্রী ফেসটা, সেটা পরবর্তী দেশের মানুষ আর লালকৃষ্ণ আদবানির কাছে কিন্তু গ্রহণ করেননি। ঠিক একইভাবে এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, যারা এই পক্ষে কথা বলছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে অনেকেই কিন্তু বলছেন যে অমিত শাহ তিনি কি দেশের নেতা হয়ে উঠতে পেরেছেন? তিনি বিজেপির অভ্যন্তরে চাণক্য হয়েছেন, তিনি বিজেপির অভ্যন্তরে অবশ্যই কন্ট্রোল করছেন, বিভিন্ন রাজ্যের যে মারাত্মক রেজাল্ট বিজেপিকে এনে দিচ্ছেন তিনি এনে দিচ্ছেন, সেটাও তাতে কোনো অসুবিধা নেই, সেটা সবাই গ্রহণ করছে, সেটা সবাই স্বীকারও করছে। কিন্তু অবশ্যই তিনি কি এই মুহূর্তে দেশের নেতা, দেশের সাধারণ ভোটার যারা তাদের কাছে নেতা হয়ে উঠতে পেরেছেন? খুব একদম প্রধান ভূমিকায় যাওয়ার মতন, প্রধানমন্ত্রী হওয়ার মতন তিনি কি ফেস হয়ে উঠতে পেরেছেন? এবং সেটা যদি হয়ে উঠতে না পারেন, তাহলে ডেপুটি প্রাইম মিনিস্টার করেও বা তাতে খুব একটা লাভ কি হবে? এবং যে গুরুত্বপূর্ণ আলোচনাটা চলছে তার মধ্যেই একটা জায়গা কিন্তু উঠে আসছে যে যোগী আদিত্যনাথ তিনি একদম বিদ্যুতের গতিবেগে উঠে আসছেন, এবং আরএসএস তাকে খুব একটা প্রেফার করছে। দেবেন্দ্র ফডনবিস তিনিও কিন্তু একদম সরাসরি আরএসএস এর দ্বারা প্রেফার্ড হচ্ছেন। পরবর্তী এই নরেন্দ্র মোদীর উত্তরাধিকারী কে হবেন সেই জায়গাটার জন্য, সেই পদটার জন্য, এবং সেই পদটার জন্য যদি এরা দুজন একদম উঠে আসেন, তাহলে অবশ্যই কোথাও গিয়ে কিন্তু অমিত শাহ তিনি সম্পূর্ণভাবে চাপে পড়বেন। এবং আপনাদেরকে একটা হিসাবও আমরা এর আগে বুঝিয়েছিলাম যে আপনারা দেখুন খুব ভালোভাবে একদম ভাবে কিন্তু দেখা যাচ্ছে যেটা যারা এই এনসিপিআই তে যাচ্ছেন কিংবা একদম সরাসরি শিবসেনা ছেড়ে একনাথ শিন্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা এনডিএ কে সাপোর্ট করছেন, এনডিএ কে শক্ত করছেন, কিন্তু তারা কিন্তু বিজেপিতে ডাইরেক্টলি জয়েন করছেন না। এই বিষয়টা কিন্তু ঘুরে ফিরে আসছে, বিজেপিতে জয়েন করছেন একদম গুটি কয়েক ব্যক্তিত্ব, তারা কিন্তু বিজেপিকে জয়েন করছেন এবং বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন, কিন্তু সেটা খুব কম। আমরা দেখতে পেয়েছি আম আদমি পার্টির তরফ থেকে 7 জন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 3 জন রাজ্যসভার সাংসদ, 10 জন রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছেন, বড় মানুষজন যারা বড় পোর্টফোলিও হোল্ডার। কিন্তু অবশ্যই এই যে সামগ্রিক প্রেক্ষাপটটা এনডিএ কে সমর্থন করা, সেটার কিন্তু বিশাল পরিমাণে কিন্তু অমিত শাহ করাতে পেরেছেন, এবং অমিত শাহ চাইছেন নিজের যে প্রেক্ষিতটা, নিজের যে একদম শক্তিটা সেটা বাড়াতে, নিজের চাণক্য নীতিটা সেটা ফলাও করে দেখাতে, কিন্তু অনেকেই কিন্তু চাইছেন না সেটা। এবং তার মধ্যে আরএসএস কিন্তু অন্যতম, যারা কোথাও গিয়ে অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হোক সেই জায়গাটা কিন্তু চাইছে না। তার কারণ গুজরাট লবির হাতেই সম্পূর্ণ বিষয়টা তাহলে চলে যাবে, যোগী আদিত্যনাথ তার হাতে কিছুই থাকবে না, এবং দেবেন্দ্র ফডনবিস তার হাতে কিছুই থাকবে না, এবং অন্যান্য রাজ্যে যেমন ভাবে একদম ডবল ইঞ্জিন সরকার চলছে, বকলমে দিল্লির থেকে সম্পূর্ণ বিষয়টা চলছে, সেই রকম কিন্তু নেতা আর উঠে আসবেন না এই মুহূর্তে। যদি অমিত শাহ তার হাতে আরো শক্তি উঠে আসে, তিনি যদি একদম 2029-এ
পরবর্তী প্রাইম মিনিস্টারের ফেস হন। অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার ভারতে ধরা পড়ল রহস্যময়ী বিদেশি নারী, এবং তিনি যে দেশের নাগরিক সেই দেশের প্রায় 6 জনকে কিন্তু হাতে নাতে আটক করা হয়েছিল 3 মাস আগে এই ভারতে। এবং সেই বিদেশি নাগরিকদের বিপক্ষে যে অভিযোগ ভারতের এনআইএ করেছিল তা কিন্তু রীতিমতো বিস্ফোরক। বারংবার সেই দেশের নাগরিকরা ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষের একটি নির্দিষ্ট জায়গায় ঢুকে বিভিন্ন অপারেশনাল মেকানিজম বিল্ড আপ করার চেষ্টা করছেন। তা কিন্তু নিঃসন্দেহে ভারতের গোয়েন্দাদের এই মুহূর্তে সব থেকে মাথা ব্যথার কারণ। এবং শুধুমাত্র বিদেশি নাগরিক নয়, কালকে আরো এক বাংলাদেশিকে আটক করা হয়েছে ইন্দো নেপাল বর্ডার থেকে। অর্থাৎ ভারত কোথাও না কোথাও গিয়ে এই সকল ক্রিমিনালদের সেফ হাউস হয়ে যাচ্ছে, তা কিন্তু মনে করছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও। আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো সমস্ত ভারতীয়দের জানা উচিত এবং বোঝা উচিত কিভাবে আন্তর্জাতিক বিদেশি শক্তিগুলো ভারতের একটি নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে বড়সড় অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু নোটিফিকেশন পাচ্ছেন না, তারা ধারাবাহিকভাবে ভিডিওতে কমেন্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিয়মিত আমাদের ভিডিও আপনার ফিড অবধি পৌঁছে যাবে। যাই হোক, আমার মোদ্দা কথায় ফিরি। কালকে ভারত এবং এসএসবি মানে ভারত নেপাল সীমান্তে এসএসবি এবং লোকাল পুলিশ একটি জয়েন্ট অপারেশন চালায়। সেই জয়েন্ট অপারেশন চালানো হয় হারপুর পুলিশ স্টেশনের একটি নির্দিষ্ট জায়গায়। এবং সেই জয়েন্ট অপারেশনে গোয়েন্দা মারফত খবর পেয়ে একটি ওম্যান অর্থাৎ রহস্যময়ী নারীর খোঁজে ভারতের গোয়েন্দা দপ্তর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীকালে সেই নারীকে আটক করা হয় এবং সেই নারীর কাছে ভারতে থাকার কোনো প্রপার ডকুমেন্টেশন ছিল না এবং না পাসপোর্ট না আধার কার্ড কিচ্ছু ছিল না। ফলে সব মিলিয়ে নির্দিষ্ট কোনো ডকুমেন্ট ছাড়াই কিভাবে সেই নারী ভারতে এতদিন থেকে গেলেন সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ইম্পর্টেন্ট বিষয় হলো যাকে আটক করা হয়েছে তিনি ইউক্রেনিয়ান নাগরিক। অর্থাৎ ইউক্রেনিয়ান নাগরিক কেন ভারতে এলেন এবং তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই, এটা ভাবলেই কিন্তু অনেকটা চমকে যেতে হয়, যা কালকে ভারতের গোয়েন্দারা কিন্তু চমকে গেছেন। এবার এই মানে ইউক্রেনিয়ান নাগরিক কেন ভারতে এসেছিলেন এর সঙ্গে 3 মাস আগের একটি ঘটনা সকলে জানা উচিত। তবে তার আগে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে রাখা দরকার। এই নাগরিক অর্থাৎ ইউক্রেনিয়ান এই রহস্যময়ী নারী কালকে ভারত থেকে রাতের অন্ধকারে নেপালে ঢোকার চেষ্টা করছিলেন। কোন নেপাল? যে নেপাল রিপোর্ট বলছে এই মুহূর্তে আইএসআই এর সেফ হাউস। নেপালের কাঠমান্ডু এই মুহূর্তে আইএসআই এর সদর দপ্তর। এবং যেহেতু নেপাল এবং ভারতের মধ্যে কমিউনিকেশন সেন্টারটি একটু দুর্বল অন্যান্য বিভিন্ন সীমান্ত থেকে, তাই নেপাল সীমান্ত দিয়ে আইএসআই তাদের এই সকল অ্যাসেটকে প্ল্যান করার চেষ্টা করে এবং ভারতবর্ষের যেখানে যেখানে আন্দোলন হয় বিক্ষোভ হয় সেখানে এই সকল নাগরিকরা পৌঁছে যান এবং নেপাল বর্ডার থেকে ভারতে ঢোকেন এবং ভারতে কাজ মিটিয়ে তার নেপালে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তা একাধিক রিপোর্টে বহুবার বেরিয়েছে। দ্বিতীয়ত হলো কালকে রক্সাল মৈত্রী ব্রিজ, এখানে এক বাংলাদেশিকে হাতে নাতে আটক করা হয়। 28 বছরের এক বাংলাদেশি তরুণ কেন ভারতবর্ষে এসেছেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তার নাম মোহাম্মদ সাইম হোসেন। তিনি ঢাকার বাসিন্দা এবং তিনিও নেপালে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলে বারবার নেপাল কানেকশন উঠে আসছে এবং এমন একটা সময় উঠে আসছে যখন নেপালে সরকার পরিবর্তন হয়েছে এবং যে সরকার ভারত বিরোধী সরকার নামে নিজেকে অলরেডি প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সেই সরকার বর্তমানে ডিপ স্টেটের কাজে নিয়োজিত, একাধিক বিশেষজ্ঞরা বারংবার বলেছে। এবার ইউক্রেনিয়ান নাগরিকদের ভারতে এত উৎপাতের কারণটা কি? দেখুন, একাধিক তথ্য এ বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারাও ডটগুলো কানেক্ট করলে খুব সহজে বুঝে যাবেন যে আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে ভারতের উত্তর পূর্ব দিককে স্পেশালি মণিপুর বা 7 সিস্টার্সের একাধিক অঞ্চলকে টার্গেট করছে। 3 মাস আগে এরকম একাধিক ঘটনা ভারতবর্ষে ঘটে। কোচির কাছে একজন আমেরিকান নাগরিককে গ্রেফতার করা হয়। যে আমেরিকান নাগরিক হঠাৎ করে কোচির যে আমাদের কোস্ট গার্ডের হেডকোয়ার্টার আছে তার উপরে ড্রোন ওড়াচ্ছিলেন। সেই ড্রোন উড়িয়ে তিনি কোস্ট গার্ডের যে আভ্যন্তরীণ কাজকর্ম সেগুলোকে রেকর্ড করতে শুরু করেন। শুধু তাই নয়, কিছু মাস আগে মানে মাস 3 আগে এই ইউক্রেনিয়ান নাগরিক আটক হওয়ার ঘটনা ভারতে এর আগেও হয়েছিল, যখন উত্তর পূর্ব ভারত থেকে 6 জন ইউক্রেনিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়। এবার এই 6 জন নাগরিক ভারতবর্ষে কোনো ডকুমেন্ট ছাড়া ঢুকেছিলেন। নামমাত্র ট্যুরিস্ট ভিসা কিছু জনের কাছে ছিল, যদিও সেটা এক্সপায়ার্ড হয়ে যায়। এবং এরা নর্থ ইস্টে 3 মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করেছেন, যা এনআইএ অফিসিয়ালি আমাদের জানিয়েছে। এবার এই ইউক্রেনিয়ান নাগরিকরা কি করত? এখানে একটি ভারী মজার গল্প লুকিয়ে আছে। তারা নাকি ভারত সীমান্তে বিভিন্ন বিদ্রোহীদের ট্রেন করত
এবার কোন বিদ্রোহী? মণিপুরে এক শ্রেণীর বিদ্রোহী আছে যারা সরকার বিরোধী, আর্মি বিরোধী বিভিন্ন আন্দোলন করছে, তাদেরও ট্রেন করতো, এবং মায়ানমারের একাধিক বিদ্রোহী গ্রুপকে নাকি ট্রেন করতো। এবং মায়ানমার সরকার, যে সরকার এই মুহূর্তে জুংটা বাহিনী দ্বারা পরিচালিত, যার পিছনে আছে চীন সরকার, সেই জুংটা সরকারের বিপক্ষে এই সকল বিদ্রোহীদের কাজে লাগানো হতো। আর উত্তর পূর্ব ভারত এমন একটি সেফ প্লেস যেখানে দাঁড়িয়ে আপনারা ভারতের বিদ্রোহীকেও টার্গেট করতে পারেন এবং মায়ানমারের বিদ্রোহীকেও টার্গেট করতে পারেন। এবং এই বিদেশি পর্যটক, যে দলে 6 জন ইউক্রেনিয়ান এবং একজন আমেরিকান নাগরিক ছিল, তারা ঠিক সেই কাজটাই করতো। এবং স্পেশালি এরা নাকি ড্রোন ওয়ারফেয়ারে ট্রেনিং দিয়েছিল শেষ 3 মাস ধরে। অর্থাৎ ভারতের বিপক্ষে লড়াই করানোর জন্য উত্তর পূর্ব বিদ্রোহী গ্রুপকে ড্রোন ওয়ারফেয়ারে ট্রেনিং দিচ্ছে ইউক্রেনিয়ান এবং আমেরিকান থেকে আসা নাগরিক, সেটাও আবার ভারতের বুকে, এবং সেটা 3 মাস ধরে হয়েছে। ফলে বুঝতেই পারছেন কোন জায়গায় উত্তর পূর্বের এই গোটা পরিস্থিতিটি যেতে শুরু করেছে আন্তর্জাতিক রাজনীতির সাপেক্ষে। এবং সেই ইউক্রেনিয়ান এক রহস্যময় নারী আজকেই ভারতে আবার ধরা পড়লেন, যিনি আবার এতদিন ভারতে ছিলেন এবং রাতের অন্ধকারে এখন নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ভারী অবাক করা বিষয়। তিনি কি কাজ করেছেন, নর্থ ইস্টে তিনি কি করতে চেয়েছেন, কেউ জানে না। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে মনে রাখতে হবে, এই নর্থ ইস্ট বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে কেন এসছে জানেন? কারণ ধর্ম পরিবর্তনের চেষ্টা মার্কিন নাগরিক এবং ডিপ স্টেটের একাধিক এজেন্ট এই নর্থ ইস্টকে কেন্দ্র করে করেছে বলে অভিযোগ করা হয়েছে। একাধিক এনজিও যা নর্থ ইস্টের কার্যকারিতা চূড়ান্ত, সেই এনজিও মারফত বিপুল পরিমাণে টাকা বিদেশ থেকে এসছে এবং গ্রাউন্ড লেভেলে টাকা ছড়িয়ে দেওয়া হয়েছে। বহুজনকে হিন্দু নাগরিক থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সব মিলিয়ে সরকার বিরোধী আন্দোলনে এই সকল ব্যক্তিদের কাজে লাগানোর চেষ্টা নর্থ ইস্টে লাগাতার ভাবে শেষ 1 বছর হয়েছে বলে আমরা বিভিন্ন ক্ষেত্রে খবর পেয়েছি। এবং এই নর্থ ইস্টে আমরা দেখেছিলাম মার্কিন সেনাবাহিনীর এক প্রাক্তন সদস্য এসে এই বিদ্রোহী গ্রুপগুলোর হাতে জ্যাকেট সরবরাহ করছেন, অস্ত্র তুলে দিচ্ছেন। আর এই নর্থ ইস্টে বারবার ইউক্রেনিয়ান নাগরিক আটক হচ্ছে, আমেরিকান নাগরিক আটক হচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হয়তো অনেকেই শুনেছেন, একটু রিভাইভ করে দিতে চাইছি, কারণ 2 মাস আগের কথা। ভারতেই মার্কিন নাগরিক ভ্যান ডিক কিন্তু অ্যারেস্ট হন। এই ভ্যান ডিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক এক ব্যক্তিত্ব, যিনি ইরাক ওয়ারের সময় পৌঁছে গেছিলেন। যখন ইরাক কার্যত সিভিল ওয়ারে উত্তপ্ত, তখন দেখা গেছিল, এবং ইউক্রেন যুদ্ধের সময় দেখা গেছিল, কঙ্গোতে দেখা গেছিল। যেখানেই আমেরিকা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ে, ঠিক তখন এই ভ্যান ডিক নামক এক ব্যক্তি পৌঁছে যান। তিনি আসলে আমেরিকার ডিসি কনসালটেশন যে ফার্ম আছে, যা বিভিন্ন ধরনের অস্ত্র পরিচালনা শেখায়, তার নাকি মালিক। এই ব্যক্তি কি করে জানেন? যেখানে যেখানে বিদ্রোহ হয়, যেখানে যেখানে এই সকল বিদ্রোহী গ্রুপে জন্ম হয় সরকারের বিপক্ষে, তাদেরকে নাকি ফ্রিতে ট্রেনিং প্রোভাইড করতে পৌঁছে যান। ইরাক সিভিল ওয়ারে করেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনী ট্রেনিং দিয়েছেন, এবং সেই ব্যক্তির কাজই হলো সেটা। পেশায় তিনি বলেন নিজেকে ফিল্ম শুটার, ডিরেক্টর, ভিডিওগ্রাফার, কিন্তু আলটিমেটলি আমেরিকা যে সকল দেশে সরকার পরিবর্তন করেছে, সেই সকল দেশেই এই ভ্যান ডিক নামক ব্যক্তি পৌঁছে গেছেন। যে ভ্যান ডিক ভারতবর্ষের নর্থ ইস্ট এবং মণিপুরে এসেছিলেন, এখন এনআইএ বা অজিত দোভালের হাতে গ্রেফতার। ফলে সব মিলিয়ে উত্তর পূর্ব ভারতকে নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। কারণ উত্তর পূর্ব ভারতে কিছুদিন আগেই আপনারা দেখেছেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আইএসএ, আমেরিকা, ইউক্রেন, গোটা বিশ্বের নজর এখন উত্তর পূর্ব ভারতে। এবং এই অঞ্চলে ক্রমাগত যে বিদ্রোহ বাড়ছে, সরকার বিরোধী আন্দোলন বাড়ছে, মণিপুরকে কেন্দ্র করে ইন্টারনাল পলিটিক্যাল রাজনীতি, পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হচ্ছে, ঠিক সেটাকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। আজকের ঘটনায় কিন্তু ফের একবার স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ ঠিক 1 সপ্তাহ আগে বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশ থেকে ঢোকানোর পর আজকে রহস্যময়ী নারী নেপালে যাওয়ার চেষ্টা করলেন। 2 2 4 করাটা কি খুব কঠিন হচ্ছে? আমার মনে হয় নয়। 3 মাসে অন্তত এই ধরনের ঘটনা 10 থেকে 12টি আমি আপনাদের সামনে নিয়ে এলাম, যেগুলো প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির ইন্টারলিঙ্কড। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।